আচ্ছা, এখন আমরা এর পরবর্তী 2 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, এখানে বলছে যে এনপিআর আর এনসিআর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে আমরা লিখব যে আমরা জানি NCR equal to factorial n factorial r factorial n minus r, এটা হলো ফর্মুলা। NCR equal to factorial n factorial r factorial কি n minus r। এখন এই যে ফ্যাক্টরিয়াল r আছে, এটা নিচে আছে, এটার উপরে নিব। তাহলে উপরে নিলে কি গুণ হয়ে যাবে, আর এখানে কি থাকলো ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n minus r, বা NCR ইন্টু ফ্যাক্টরিয়াল r আর ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এটার সূত্র হলো এম্পিয়ার। এম্পিয়ারের সূত্র কি ফ্যাক্টরিয়াল n মাইনাস ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। ঠিক আছে, তাহলে এটাই সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি অতএব NPR ইকুয়াল টু কি NCR ইন্টু হলো ফ্যাক্টরিয়াল r। বুঝাইতে পারছি? এই ম্যাথটা করা দিন। আচ্ছা, করাবো, আমি ধাপে ধাপে করাই আপাতত। এই যে এই ম্যাথটা করা। এরপরে দেখো এখানে বলছে যে NCR-1 প্লাস NCR-2 ইকুয়াল কত। আচ্ছা, 3 নম্বরে আমরা লিখব যে NCR-1 প্লাস NCR-2। এখন দেখো এখানে একটা বিষয় আছে, এখানে আছে R-1, এখানে আছে R-2। আমরা যে কোনো একটা পদ নেই R-1। তাহলে R-1 এর পরবর্তী পদ বের করব। পরবর্তী পদ বের করার জন্য R-1 এর সাথে 1 যোগ করব। তাহলে যোগ করলে কি হবে বলো, -1 + 1 কাটা মানে আর R-1 এর পূর্ব পদ বের করব। তো পূর্ব পদ বের করার জন্য কি করব, R-1 এর সাথে 1 বিয়োগ করব। তাহলে এটা হিসাব করলে কি হবে বলো, R-2। মানে পূর্বের পদ বের করতে গেলে 1 বিয়োগ করতে হবে, আর পরের পদ বের করতে গেলে 1 যোগ করতে হবে। তাহলে এখন R-1 এর পূর্ব পদ কি R-2, আর পরবর্তী পদ কি আর। তাহলে এখন এখানে যে R-2 আছে এটা কি পূর্বপদ, R-2টা কি পূর্বপদ। কার পূর্বপদ? R-1 এর। ঠিক আছে, এই যে এখানেই তো বের করলাম R-1 এর পূর্বপদ কি R-2। এইখানে যে R-2 আছে এটা পূর্বপদ, কার পূর্বপদ? R-1 এর। তাইলে এই যে এরকম যদি ফরওয়ার্ড থাকে NC পরপদ, NC পরপদ প্লাস হলো NC পূর্বপদ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি সূত্রটা, NC পরপদ যোগ হলো NC পূর্বপদ ইকুয়াল হবে NC পরপদ n+1C পরপদ। ঠিক আছে, এটা হলো সূত্র। তাহলে NC পরপদ প্লাস হলো NC পূর্বপদ ইকুয়াল টু n+1C পরপদ। তাহলে সূত্র অনুসারে আমরা n+1 নিব, C নিব, আর এটা হলো পূর্বপদ, এটা কি পরপদ, এই জন্য এখানে পরপদটা নিব। এই হলো বিষয়। মানে এখানে সূত্র অনুসারে n+1 নিলাম, C নিলাম, আর পরপদ এটা কি পরপদ, আর এটা পূর্বপদ, এই জন্য আমরা কি করব, পরপদটা নিব। তাহলে বুঝাইতে পারছি কিনা? এই হলো বিষয়। এরপরে দেখো এখানে আছে 5 নম্বরে NCN এর মান কত। এটা ক্যালকুলেটরে বের করা যায় কেমনে দেখো, এখানে n এর মান যে কোনো কিছু হইতে পারে। আমরা ধরে নিলাম যে n এর মান 5, তুমি 6 ধরে নিতে পারো, সমস্যা নেই। তাহলে n এর মান 5 নিলাম, তারপরে শিপ দিয়ে এই ভাগ দিব, তাহলে C হয়ে যাবে। তারপরে কি আছে, আবার এখানে n আছে, তাহলে n এর মান যদি 5 ধরে আবার n এর মান 5 হবে, তাহলে এটার মান 1। একইভাবে যদি 6C 6 নাও, এটার মান 1, 7C 7 নিলেও 1। অনুরূপভাবে কি NCN এর মান 1। মান একটা তুললে হচ্ছে না? হ্যাঁ, একটা তুললেই হচ্ছে। তাহলে বুঝাইতে পারছি আশা করি। তারপরে দেখো এরপরে এখানে 16C 13, এটার মান কত, এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। প্রথমে 16 দিবা, তারপরে শিপ দিয়ে কি দিবা, এই ভাগ চিহ্ন দিবা, তারপরে 13 দিবা, 560। তাহলে এই 560। ঠিক আছে, একদম মান লিখে দিলে চলবো না?
এখন এই অঙ্কটা সাধারণত এতটা ইম্পর্টেন্ট না পরীক্ষায় আসার মতো, যদি পরীক্ষায় আসে কথার কথা এই মানটা লিখে দিল 1 মার্ক দিবে 2 এর মধ্যে, কিছু না পাওয়া থেকে কিছু পাওয়া ভালো, এটাই আর কি, সামথিং ইজ বেটার দেন নাথিং। আর তারপরে এখানে 7 নাম্বারটা করবা, 7 নাম্বারটা হবো কি 1 নাম্বারের মতো, এটা ট্রাই করো। প্রথমত এখানে n এর মানটা বের করে নিবা, ঠিক আছে। এরপর আমাদের কি NC2 এর মান বের করতে হবে, তাহলে NC2 লিখবা। এখন n এর মান কি 30, তাহলে n 30 নিবা, C2, তো এটা ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করবা 435। এখানে আর হিসাব করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট 435 দিবা। বুঝাইতে পারছি? এরপর দেখো এখানে বলছে একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করলে কয়টি সরল রেখা পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি করাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আসেই নাই তো, না, এই টাইপের অঙ্ক আসে। দেখো আমরা একটা অষ্টভুজ আঁকবো, এটা একটা অষ্টভুজ, ঠিক আছে। এখন কৌণিক বিন্দু বলতে বোঝাচ্ছে এই যে এই বিন্দুগুলা AB CD EF GH, এটা বোঝানোর জন্য, পরীক্ষায় লেখার জন্য না। তাহলে আমরা লিখবো যে আমরা জানি একটি অষ্টভুজের বাহু সংখ্যা, একটি অষ্টভুজের বাহু সংখ্যা মোট কয়টা বলো? 8টি। 8টি। যার মধ্যে সরল রেখা পাওয়ার জন্য এখানে বাহু সংখ্যা না লিখে আমরা কৌণিক বিন্দু সংখ্যা লিখব। দেখো একটা অষ্টভুজের কৌণিক বিন্দুর সংখ্যা 8টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যার মধ্যে সরলরেখা পাওয়ার জন্য ন্যূনতম 2টি বিন্দু যোগ করতে হবে। দেখো আমরা যদি একটা বাহু পেতে চাই তাহলে ন্যূনতম কি 2টা বিন্দু যোগ করতে হবে, হবে কি না? মনে করো তুমি এই বাহুটা পাবা, তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করা লাগবে। এটা যদি পেতে চাও এটার সাথে এটা যোগ করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে অতএব মোট সরলরেখা সংখ্যা মোট সরলরেখা সংখ্যা কত হবে? প্রথমে 8, তারপরে C আর তারপরে 2, ঠিক আছে। এতটি মানে প্রথমে কত পাইছি? মোট 8টা, আর একটার জন্য 2টা লাগবে, তার মানে 8C2 হবে। আর সি ওটা C এটা কম্বিনেশনের জন্য, ঠিক আছে। তাহলে এখন 8 দিব, তারপরে শিফট দিয়ে ভাগ দিব, তারপরে 2 দিব, 28টা। বুঝাইতে পারছি? এখন যদি বলে যে অষ্টভুজের কর্ণের সংখ্যা কয়টা, কর্ণের সংখ্যা বের করার জন্য কি করব? এখানে টোটাল বাহু হলো 8টা, 28টা। 28টা বাহু বলতে এখানে বোঝাচ্ছে কর্ণ প্লাস বাহু, এই দুইটা মিলে টোটাল সরল রেখা কয়টা? 28টা। এখন এর মধ্যে যদি আমরা কর্ণ বের করতে চাই তাহলে এই বাহু সংখ্যাটা কি 28 থেকে বাদ দিতে হবে না? তাহলে বাহু কয়টা? অষ্টভুজের বাহু হলো 8টা, অষ্টভুজের বাহু কয়টা? 8টা। তাহলে এই করব আমরা, কি করব? এই 28 থেকে 8 বাদ দিব, বাদ দিলে কর্ণের সংখ্যা পেয়ে যাব। বুঝাইতে পারছি? তাহলে আমরা লিখব যে অতএব কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা যদি বের করি তাহলে কি মোট বাহু সংখ্যা থেকে বা মোট সরলরেখার সংখ্যা থেকে বাহু সংখ্যা বাদ দিব, তাহলে বাদ দিলে 20টা হবে। বুঝাইতে পারছি কিনা? এখানে শুধু সরলরেখার সংখ্যা বের করতে বলছে, কিন্তু কর্ণের সংখ্যা বের করতে বলতে পারে।
যেমন এখানে বলছে যে কর্ণ কয়টি পাওয়া যাবে, এই ক্ষেত্রে 20টা কর্ণ পাওয়া যাবে অষ্টভুজের ক্ষেত্রে। কি বুঝাইতে পারছি? তাহলে এটা ট্রাই করবা, এটা ট্রাই করবা, এই দুইটা কাজ থাকলো। এরপরে দেখো এখানে বলছে 4টি প্রশ্ন হতে 2টি প্রশ্নের উত্তর কত প্রকারে বাছাই করা যায়। বাছাই মানে কম্বিনেশন, আর কম্বিনেশন মানে কি সি। সি তাহলে 4 থেকে কয়টা সি করবা? 2টা, দুইটা। এই জন্য 4C2। এটা ক্যালকুলেটারে ডাইরেক্ট হিসাব করবা 6 প্রকারে। বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। না